পরের দিন সকালে তে ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং দেখল জঙ্কুক বিছানার পাশে তার দিকে তাকিয়ে বসে আছে। জঙ্কুককে দেখা মাত্রই তে দ্রুত উঠে যেতে চাইল। সাথে সাথে জঙ্কুক বলে উঠল, এত তাড়াহুড়ো কিসের? তে বিছানা থেকে নামতে নামতে জবাব দিল, আমি আমি নিচে যাচ্ছি, দেরি হয়ে গেছে। জঙ্কুক উঠে তার হাত টেনে ধরল। তারপর কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, 1 সেকেন্ড দাঁড়া। কাল রাতে যা যা ঘটল ভুলে যাসনি নিশ্চয়। আমি যা যা বলেছিলাম মাথায় রাখিস। আমি চাই না আব্বু আম্মু কষ্ট পাক, তাই মরার কথা ভুলে যা। আমি কিছু করব না, চিন্তা করবেন না, আপনাদের কোনো ক্ষতি হবে না। তুই এখন থেকে আমার নজরদারিতে থাকবে। যদি তুই সামান্যতম নিজের ক্ষতি করার চেষ্টা করিস, আমি তা হতে দেব না। তুই তোর নিজের জন্য বাঁচতে চাস কি চাস না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুই এমন কিছু করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। বাবা মা সহ্য করতে পারবেন না, তারা তোকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। তের মাথা আরও নিচু হয়ে গেল। সে জঙ্কুকের এই ইমোশনাল ব্ল্যাকমেলের সামনে অসহায়। আমি জানি আমি এমন কিছু করব না যাতে মাম্মাম পাপা কষ্ট পায়। আমি আর কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করব না। শুধু বললে হবে না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর। তে বাধ্য হয়ে কাঁপা হাতে জঙ্কুকের হাত স্পর্শ করল। আমি প্রতিজ্ঞা করছি, আমি এমন কিছু করব না। তের কথায় জঙ্কুক এবার সন্তুষ্ট হলো। সে তের হাত ছেড়ে দিয়ে এক লহমায় তাকে কাছে টেনে নিল। তারপর তার কপালে একটি আদরে চুমু এঁকে দিয়ে বলল, লক্ষ্মী মেয়ে, আমি তো এটাই চাই। তুই আমার কথা শুনলে আমার কি যে ভালো লাগে। তে এবার কোনো প্রতিবাদ করল না, শুধু নিচু গলায় বলল, আমাকে এখন যেতে হবে। সবাই হয়তো জেগে গেছে, আমাকে আপনার ঘরে দেখলে। ঠিক বলেছিস, বেশ, এবার যেতে পারিস। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই রাতে বলছিলি তুই কারোর জীবনে গুরুত্বপূর্ণ নস। এটা তোর ভুল ধারণা। তুই আমার জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তাই সব সময় সাবধানে থাকবি। আপাতত তের তর্ক করার মতো শক্তি নেই, তা না হলে সে এখন বলতো, যদি গুরুত্বপূর্ণই হই তাহলে আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করছেন কেন? কিন্তু সে প্রশ্নটা করল না। নিজের মনের ভেতরে রেখে সে মাথা নেড়ে সম্মতি জানিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, যেন এই দমবন্ধ ঘর থেকে এক মুহূর্তের মুক্তি তার খুব দরকার। তেহিউং গতরাতে আত্মহত্যা করার চেষ্টা করার পর থেকে বাড়ির পরিবেশ আরও গুমোট হয়ে উঠেছে। জঙ্কুক কাউকে এই ব্যাপারে না বললেও সে তের ওপর অদৃশ্য এক নজরদারি বসিয়েছে। তে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সবই জঙ্কুকের নখদর্পণে। সারাটা দিন তের মনে হচ্ছিল সেই বিশাল প্রাসাদে থেকেও এক অন্ধকার কুঠুরিতে বন্দি। বিকেলে তে বাগানের এক কোণে একা বসেছিল। হঠাৎ জঙ্কুক সেখানে হাজির হলো। তার হাতে একটি নতুন দামি স্মার্টফোন। সে কোনো ভূমিকা ছাড়াই ফোনটি তের কোলের ওপর ছড়ে দিল। তে অবাক হয়ে বলল, এটা কি? আমার তো ফোন আছে। ওটা আবর্জনার বাক্সে ফেলে দিয়েছি, এখন থেকে এই ফোনটা ব্যবহার করবি। এতে একটি বিশেষ ট্র্যাকিং অ্যাপ বসানো আছে। তুই যদি এই বাড়ির সীমানা পার হোস, আমার ফোনে অ্যালার্ম বাজবে। আর হ্যাঁ, তোর কন্ট্যাক্ট লিস্টে শুধু আমার, মায়ের আর জিমিনের নম্বর থাকবে, বাকি সব ডিলিট করে দিয়েছি। তে দাঁড়িয়ে উঠল, রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার কেনা কোনো গোলাম নই। আমার ব্যক্তিগত জীবন আছে, বন্ধু আছে। আপনি এভাবে আমার সব কেড়ে নিতে পারেন না। জঙ্কুক তের খুব কাছে এগিয়ে এসে তার ঘাড়ের কাছের চুলগুলো মুঠো করে ধরল। তারপর বলল, ব্যক্তিগত জীবন? কার কথা বলছিস? ওই যে কলেজের ছেলেটা যে তোকে কাল টেক্সট করেছিল, ওটা পড়ার পরই ফোনটা ভেঙেছি আমি। মনে রাখবি তে, এখন থেকে তোর নিঃশ্বাস নেওয়ার অনুমতিও আমার কাছ থেকে নিতে হবে। তের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। জঙ্কুক তার চোখের জল নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিল। তবে সেই স্পর্শে কোনো মায়া নেই, আছে অধিকারবোধ। কাঁদিস না, তোর এই চোখের জলও আমার অনুমতি ছাড়া ঝরতে পারবে না। এখন ঘরে যা, আর শোন, রাতে আমার ঘরে আসবি, আমার কিছু ফাইল গোছাতে হবে। তে কান্না ভেজা কণ্ঠে জবাব দিল, আমি আসবো না, আপনার নিজের কাজ আপনি করুন। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, না আসলে আমি গিয়ে কোলে করে নিয়ে আসব। সেটা কি ভালো হবে? তুই তো জানিস তুই ছাড়া আমার ঘুম আসে না। তুই আমার অভ্যেস হয়ে গিয়েছিস, এখন তোকে ছাড়া ঘুমোনো অসম্ভব। আমাকে ছাড়া নাকি নোংরামি ছাড়া? বলুন।
প্রতি রাতে নোংরামি না করলে আপনার ঘুম আসে না। নোংরামি করা আপনার অভ্যাস হয়ে গিয়েছে। তাহলে তো বুঝেই গেছিস, চলে আসিস। আপনার কি লজ্জা বলতে কিছু নেই? এমন একটা জঘন্য কাজ করেও স্বাচ্ছন্দ্যে স্বীকার করছেন। দিস ইজ কল্ড লাভ মেকিং, নট জঘন্য কাজ। আপনার সাথে কথা বলাই ভুল। কথা বলতে কে বলেছে? রাতে সময় মতো চলে আসিস, তা না হলে আমি কি কি করতে পারি তুই ভালো করেই জানিস। তে পাথর হয়ে গেল। তে জানে জংকুকের অবাধ্য হওয়ার সাধ্য তার নেই, আর জংকুক জানে তের সবচেয়ে দুর্বল জায়গা কোনটি। তেহিউ অসহায়ভাবে মাথা নিচু করে ঘরে চলে গেল। রাত 11টা। তে জানে পালিয়ে বা দরজা বন্ধ করে লাভ নেই। জংকুক তাকে তার ঘরে যে করে হোক নিয়ে যাবে। তার চেয়ে নিজের ইচ্ছায় গিয়ে বুঝিয়ে বললে হয়তো ছাড় দিলে দিতেও পারে। সেই আশায় ভয়ে ভয়ে জংকুকের ঘরের দরজায় টোকা দিল। ভেতর থেকে গম্ভীর স্বরে অনুমতি আসতেই সে ভেতরে ঢুকল। ঘরটা আবছা অন্ধকারে ঢাকা, শুধু জংকুকের স্টাডি টেবিলের ল্যাম্পটা জ্বলছে। জংকুক একটি ডার্ক ব্লু সিল্কের শার্ট পরে বসে আছে, ওপরের দিকে দুটো বোতাম খোলা। জংকুক তেকে দেখে ইশারা করে বলল, আয় বস। তে অনেক দূরে একটি চেয়ারে বসতে চাইলে জংকুক ধমক দিয়ে উঠল, আমি কি ওখানে বসতে বলেছি? আমার পাশে এসে বস। তে বাধ্য হয়ে সোফার এক কোণে বসল। জংকুক হঠাৎ তেকে নিজের কোলের ওপর টেনে নিল। তে চমকে উঠে সরে যেতে চাইল, কিন্তু জংকুক তার কোমর শক্ত করে চেপে ধরল। তে বলল, ছাড়ুন, আপনি ফাইল গোছাতে বলেছিলেন। জংকুক তের চুলে আঙুল চালাতে চালাতে বলল, ওটা তো একটা অজুহাত মাত্র। তোকে কেন আসতে বলেছিলাম তুইও জানিস, আমিও জানি। না, আমি জানি না, আর জানতেও চাই না। তার মানে জানিস? যাই হোক, ন্যাকামি বন্ধ কর। আজ সারা দিন তোকে একটুও টাচ করতে পারিনি। তোকে টাচ না করে আমি থাকতে পারি না, জানিসই তো। উফ, আজ সারা দিন আমার সব কিছু খালি খালি লাগছিল। আপনি কবে আমাকে এই অত্যাচার থেকে মুক্তি দেবেন? অত্যাচার? রাতে তো আমি অত্যাচার করি না। বিছানায় যে আহ উহ করিস, সে তো এক্সাইটমেন্টে করিস। হ্যাঁ মানছি, একটু আধটু ব্যথা পাস, কিন্তু মজাও তো পাস। তুই কি জানিস তে, তোকে যখন আমি কষ্ট দিই তখন আমার ভেতরটা এক অদ্ভুত শান্তির ভরে যায়। আপনি একটা সাইকো। হয়তো, আর এই সাইকোর হাতেই তোর জীবনটা বন্দি। শোন, কাল থেকে তুই আর কলেজে যাবি না। তোর জন্য বাড়িতেই টিউটার আসবে। বাইরে বেরোনোর কোনো দরকার নেই তোর। না, এটা হতে পারে না। আপনি আমার পড়াশোনা বন্ধ করতে পারেন না। বন্ধ করিনি, বাড়ি থেকে পড়ার ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, আমি সব পারি। আমি চাই না বাইরের কোনো নোংরা বাতাস তোকে স্পর্শ করুক। তুই শুধু আমার চোখের সামনে থাকবি, আমার ঘরে, আমার বিছানায়, আমার হাতের নাগালে। জংকুক এর গলার লকেটটা টেনে ধরল, যাতে তের মুখটা তার একদম কাছে চলে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের গায়ে লাগছে। তোর এই ঠোঁটগুলো শুধু আমার নাম ডাকার জন্য, চোখ দুটো শুধু আমাকে দেখার জন্য। অন্য কারো দিকে তাকালে আমি সেই চোখ উপড়ে ফেলব। তুই কি চাস আমি এমন জঘন্য কিছু করি? তে আর সহ্য করতে পারল না। সে জংকুকের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। তার এই কান্না জংকুককে বিচলিত করল না, বরং সে তের পিঠে হাত বুলিয়ে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হাসতে লাগল। কাঁদ সোনা, প্রাণ ভরে কাঁদ। তোর এই অসহায়ত্বই তোকে আমার আরও কাছে টেনে আনে। তুই যত বেশি ভাঙবি, আমি তোকে তত বেশি নিজের মতো করে গড়ব। তে কাঁদতে কাঁদতেই বলল, আমাকে আজকে যেতে দিবেন? জংকুক কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এই প্রথম তুই নিজে থেকে আমার বুকে আশ্রয় খুঁজেছিস, আমি মানা করি কি করে? আচ্ছা বেশ, আজ কোনো ফিজিক্যাল নিড নয়, কথা দিচ্ছি আজ আমি কোনো রকম ব্যাড টাচ করব না, কিন্তু তোকে আমার সাথে ঘুমোতে হবে। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এভাবে তাকাচ্ছিস কেন? সত্যি বলছি, সেক্স করব না, শুধু ঘুমাবো। তোকে ছাড়া আমার সত্যিই ঘুম আসে না। তাহলে আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাই? না, তুই সারা রাত আমার পাশেই থাকবি। তে এবার বুঝতে পারল জংকুক তাকে শুধু শরীর দিয়ে নয়, বরং আত্মা দিয়ে গ্রাস করতে চায়। সে তাকে এমন এক অদৃশ্য শিকলে বন্দী হয়েছে যা দেখা যায় না, কিন্তু আষ্টে পিষ্টে বেঁধে রাখে। জংকুক কি সত্যিই তার কথা রাখবে, নাকি আবারও তেকে বাধ্য করবে খারাপ কিছু করতে?
কার কি মনে হয় কমেন্টে জানাও। কমেন্টে বেশিজন যা বলবে পরের পর্বটি সেই অনুযায়ী বানাবো। ধন্যবাদ সবাইকে।